আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি, বলল রুহুল কবির রিজভী। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র চললে ফ্যাসিস্টদের জন্ম হবে না, বলল বেলালী। বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে, বলল তাহের। জামায়াত পুলিশ প্রশাসনকে কবজা করার চেষ্টা করছে, বলল জাহিদুর রহমান। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর। বাউল আব্দুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চায়, বলল রাশেদ খান। অনুসন্ধানে বাধা দিলে তালিকা প্রকাশ করবে দুদক। কাকরাইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি, বলল রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেওয়ার দরকার তা নেওয়া হবে। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দল। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে, এইটা দেশের মানুষের চাওয়া। ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে। রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র চললে ফ্যাসিস্টের জন্ম হবে না, বলল বেলালী। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ ১০ আসনে হাতপাখা মনোনীত প্রার্থী কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হলে দেশে আর কখনো নতুন করে ফ্যাসিস্টদের জন্ম হবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে। জুলাইকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, সব ধর্মের মানুষের জানমালের নিশ্চয়তা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে দেশ ও জনগণের শান্তির ব্যবস্থা করতে হবে। বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে, বলল তাহেরি। ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সবগুলো সংসদীয় আসনে প্রার্থী দেওয়া হবে। গিয়াসউদ্দিন তাহেরি বলেন, মব ভাইরাসের তাণ্ডবে বাংলাদেশ অতিষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামায়াত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এদেশে পৌঁছে দেওয়ার জন্যই রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর অনুসারীরা কখনো কারো উপর জুলুম করে না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না, সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব। এই ইসলামী বক্তা এ সময় আরো বলেন, আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নি জোটকে বিজয়ী করুন। কারণ দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একাত্মতাবদ্ধ হতে হবে। জামায়াত পুলিশ প্রশাসনকে কবজা করার চেষ্টা করছে, বললে জাহিদুর রহমান। জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বাড়ছে উদ্বেগ। রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ডক্টর জাহিদুর রহমান মনে করেন, শাহজাহান চৌধুরীর মন্তব্য কোনো তাৎক্ষণিক ভুল নয়, এটি আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশ প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে জামায়াতের পক্ষে সুবিধা আদায়ের ইঙ্গিত দেয়। মঙ্গলবার ২৫ নভেম্বর ডক্টর জাহিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, শাহজাহান চৌধুরীর বক্তব্যের মাধ্যমে দাবি করেন প্রশাসন তার দলের নির্দেশে উঠবে বসবে, মামলা দেবে, গ্রেপ্তার করবে। এটি শুধু রাজনৈতিক বাগাড়ম্বর নয়, বরং সরাসরি প্রশাসনকে দলীয় কাজে ব্যবহারের ঘোষণা। তার ভাষ্য, এটি এমন এক বার্তা যা বলে দেয় জামায়াত প্রশাসনকে তাদের কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। জামায়াতের ভেতরে কিছু অংশ দীর্ঘদিন ধরেই প্রশাসনে নিজেদের সমর্থক বা সহানুভূতিশীল ব্যক্তিদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। যদিও এইসব আলোচনা আগে অনানুষ্ঠানিক পর্যায়ে ছিল, সাম্প্রতিক ঘটনাবলী এগুলোর বাস্তবতার দিকটি আরো উন্মোচিত করেছে। রাজনৈতিক বিশ্লেষক আরো জানান, বাংলাদেশের পুলিশ প্রশাসনে ৩ ধরনের রাজনৈতিক আনুগত্য সাধারণত দেখা যায়। আওয়ামী লীগ পন্থী, বিএনপি
বিএনপিপন্থী এবং জামায়াতপন্থী। এইসব আনুগত্য নির্বাচনের সময় বড় ভূমিকা রাখতে পারে। তার মতে, যদি মাঠ প্রশাসনে জামায়াতপন্থী অংশ সক্রিয় হয় এবং তাতে আওয়ামী লীগ সমর্থিত অংশ কৌশলগত কারণে সমর্থন যোগ দেয়, তাহলে নির্বাচনের ফলাফল বড়ভাবে প্রভাবিত হতে পারে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপি সরকারের কাছে তাদের অপছন্দের কিছু উপদেষ্টার তালিকা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই তালিকাগুলোর মধ্যে প্রশাসন ও পুলিশের উপর প্রভাব বিস্তারে স্পষ্ট চেষ্টা দেখা গেছে। জাহেদের মতে, যদি বিএনপি এমন একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে যিনি নাকি জামায়াতপন্থী প্রভাব বিস্তার করেছেন, তাহলে বুঝতে হবে প্রশাসনের ভেতরে চলমান টানাপোড়েন বাস্তব। তিনি আরো বলেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই শাহজাহান চৌধুরীর বক্তব্যের নিন্দা জানালেও নির্বাচন কমিশন এখনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও কমিশনের আইনি ক্ষমতা তফসিল ঘোষণার আগে সীমিত, তবু একটি নরম সতর্কতা বা উদ্বেগ প্রকাশ করা প্রয়োজন ছিল বলে মনে করেন এই বিশ্লেষক। কারণ এই ধরনের মন্তব্য ভোটারদের মনে সরাসরি সন্দেহ সৃষ্টি করে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার রায় 1 ডিসেম্বর। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জনের রায়ের জন্য আগামী 1 ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গুলদার, অতিরিক্ত সচিব আলিউল্লাহ, সচিব কাজী ওয়াসিউদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যানের PA মোহাম্মদ আনিসুর রহমান মিত্রা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশেদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাঝারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদের মধ্যে আসামি খুরশিদ আলম কারাগারে আটক রয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে গত 10 মার্চ 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগের পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে এই মামলায় 32 জন আদালতে সাক্ষ্য দেন। বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চায় বলল রাশেদ খান। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার 25 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্প চর্চায় কেউ বাধা দেবে না, কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দু ধর্ম অবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারো নাই। সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্ম পালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারো নাই। তিনি আরো লিখেন, বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তারা আগে বাউল আব্দুল সরকারের বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। রাশেদ খান লিখেন, বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরবর্তীতে কেউ আর এমন কটূক্তি করবে না। আমরা সমাজে শান্তি চাই, ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না। গত 4 অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মুসলিম ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে নিয়ে আসে। এই ঘটনায় গত বৃহস্পতিবার সকালে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। ওই দিন সকাল থেকেই মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কুরআনের আয়াত ভুল পাঠ করেন, ভুল ব্যাখ্যা দেন এবং নিজেকে পীর পরিচয়ে ভক্তদের ভুল পথে পরিচালিত করেন।
অনুসন্ধানে বাধা দিলে তালিকা প্রকাশ করবে দুদক। দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে। মঙ্গলবার 25 নভেম্বর দুদকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। দুদককে অযাচিত চাপ প্রয়োগ করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দুদককে যারা অযাচিত চাপ প্রয়োগ করলে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেব। মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিত্রা মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহিম এ সময় উপস্থিত ছিলেন। কাকরাইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 11 ইউনিট। রাজধানীর কাকরাইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 11টি ইউনিট। মঙ্গলবার 25 নভেম্বর সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ বলেন, 5টা 19 মিনিটে কাকরাইল বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে 11টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।